আসসালামু আলাইকুম। ভিনার মৃত্যুর পর থেকেই তার আত্মা আপনজনদের কাছে বারবার সাহায্য চাইতে থাকে, যেন সে কিছু বলতে চাইছে। এক পর্যায়ে সে নিজের বেস্ট ফ্রেন্ডকেই পজেস করে নেয় এবং তার মাধ্যমে সকলকে নিজের মৃত্যুর আসল রহস্য বলতে থাকে। জানা যায় তার মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টে হয়নি, বরং 11 জন নরপশু তাকে তার বয়ফ্রেন্ডের সামনেই নির্মম নির্যাতনের পর হত্যা করেছিল। হ্যাঁ, আজ থেকে 9 বছর আগে 2016 সালে ইন্দোনেশিয়ায় এমন গা হিম করা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি আজকের এই মুভি, যে মুভির কারণে দীর্ঘ 8 বছর পর ধরা পড়েছে ভিনার আসল খুনি। কি ঘটেছিল ওই রাতে ভিনার সাথে? হত্যা জানার পরও কেনই বা পুলিশ এই পুরো ঘটনাটিকে ধামাচাপা দিতে চাইছিল? কেনই বা এই মুভি পুরো বিশ্বে এত বেশি সাড়া ফেলেছে? চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শেষে আমরা আসল ভিনা এবং তার খুনিকে দেখতে চলেছি। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। ভিনা সেভেলাম সেভেন হারি। গল্পের শুরুতে আমরা ভিনা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা একজন মহিলার কাছে গিয়েছিল হেয়ার স্টাইলের জন্য। সেখানে হেয়ার কাটের পর মহিলাটি তার চুল ফেলে দিতে চাইলে ভিনা তাকে নিষেধ করে। সে মূলত নিজের চুলটা একটা পলিথিনে করে নিজের সাথে নিতে চাইছিল, যেটা শুনে ওই মহিলা একটু অবাক হয়। আর এরপর খুব ক্রিপি ভাবে বলতে থাকে যে চুলটি কেটে ফেলা হয়েছে সেটা অলরেডি মারা গিয়েছে, সেটা নিয়ে এইভাবে ঘুরে বেড়ানো ঠিক না। তবে ভিনার মতে মারা গেলেও চুলটি তারই, আর এই কারণেই সে নিজের হেফাজতে রাখতে চায়। এই পুরো হেয়ার সেলুনটাই বেশ অদ্ভুত ছিল। সেখানে থাকা অদ্ভুত জিনিসপত্র দেখেই মূলত ভিনা এরকম সিদ্ধান্ত নিয়েছিল। এখন সেখানে ভিনার বেস্ট ফ্রেন্ড লিন্ডা আসে। লিন্ডা ভিনার জন্য নিয়ে এসেছিল আইস কিউব, যেগুলো কটমটিয়ে চিবিয়ে খেতে থাকে ভিনা। মূলত তার দাঁতের ব্রেসেসটা এখনো পর্যন্ত খোলা হয়নি, আর এই কারণেই সে এমনটি করছিল। এই হেয়ার ড্রেসার মূলত লিন্ডার আন্টি ছিল, তাই তো সেখান থেকে বের হওয়ার পর ভিনা লিন্ডাকে বলতে থাকে যে তার আন্টি খুবই অদ্ভুত। আরও অদ্ভুত ব্যাপার হলো আশেপাশে অনেক হেয়ার সেলুন থাকলেও সেখানে কোনো লোকই যায় না। হতে পারে তার কাজ ভালো এ কারণেই। তারা এখানে এগি নামক একজন ছেলের কথাও বলে, যে কিনা ভিনাকে পছন্দ করত। ভিনা এখানে লিন্ডাকে এক টুকরো কাগজ দেয় এবং বলে এটা সে তখন খুলবে যখন ভিনার উপর সে রেগে থাকবে অথবা তাকে ভীষণভাবে মিস করবে। লিন্ডা এই কথার কোনো মানে বোঝে না। ভিনাও আর কিছু খুলে বলে না। তারা দুজনে একটা শো দেখতে যায়। এখান থেকেই ভিনাকে তার বোনের রিসিভ করার কথা ছিল, তবে তার বোনের স্কুটিতে প্রবলেম হওয়ায় এই ব্যাপারটা তাকে ফোন দিয়ে জানায় তার দাদি। সে ভিনাকে এটাও বলে যে 15 মিনিটের ভেতরেই তার বোন মার্লিনা স্কুটিটা ঠিক করে তাকে আনতে যাবে। তবে ভিনা এত সময় এখানে অপেক্ষা করতে চাইছিল না, তাই সে বাড়িতে ফেরার জন্য অন্য কোনো রাস্তা খুঁজতে থাকে। তখনই লিন্ডাকে নিতে আসে তার প্রতিবেশী দেনেম। দেনেমের সাথে তার এক বন্ধু জ্যাকিও এসেছিল। জ্যাকির বাইকে করে ভিনাকে বাড়িতে যেতে বলে লিন্ডা। জ্যাকিও এতে রাজি হয়ে যায়। সে প্রথমে একটা খাবার ডেলিভারি করবে আর এরপর ভিনাকে তার বাড়িতে দিয়ে আসবে। কথা বলতে না বলতেই সামনে থাকা একটা স্ট্রিট ফুডের স্টল থেকে কিছু জিনিস পড়ে যায়, যা দেখে লিন্ডার মনে কু ডাকে। সে ভিনাকে বলে তাদের দুজনের ক্যাবে করে যাওয়া উচিত। তবে ভিনার কোনো সমস্যা ছিল না জ্যাকির সাথে যেতে। তবে লিন্ডার কেন জানি ভিনাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল। এখন ভিনা জ্যাকির সাথে রওনা দেয়। যেখানে তারা রওনা দেওয়া মাত্রই সেখানে থাকা হুডি পরা একজন লোক তাদেরকে ফলো করতে শুরু করে। এখানে জ্যাকির কথা থেকে আমরা বুঝতে পারি প্রথম দেখাতেই তার ভিনাকে ভালো লেগে গিয়েছে। এখন তারা চলে যায় খাবার ডেলিভারি করতে, যেখানে আগে থেকেই একটা বাইকের গ্যাং দাঁড়িয়েছিল। ভিনারা আসা মাত্রই তারা যেন অ্যাক্টিভ হয়ে যায়। ভিনা তাদেরকে দেখেই অনেক বেশি চমকে ওঠে, কেননা এই গ্যাংয়ে থাকা অ্যাগি নামক ওই ছেলেটিকে ভিনা চিনত। তাই তো সে জ্যাকিকে দ্রুত এখান থেকে যেতে বলে। ছেলেগুলো বাইকে করে তাদের পিছু করতে থাকে। সামনে ছিল একটা ফাঁকা ব্রিজ, যেখানে এসে ছেলেগুলো এবার তাদের উপর আক্রমণ করে। প্রথমেই তাদেরকে আটকে নেয় আর এরপর জ্যাকির মাথায় আঘাত করে তাদেরকে নিচে ফেলে দেয়। অ্যাগি ভিনার কাছে এগিয়ে আসে এবং একটা ভারী বস্তু দিয়ে আঘাত করতে থাকে। অ্যাগির বন্ধুরা আঘাত করতে থাকে জ্যাকিকে। ভিনা এবং জ্যাকি যেন প্রতিবাদ করার সুযোগ পর্যন্ত পায় না। আর এরই সাথে দৃশ্যটি পরিবর্তন হয়। পরদিন সকালে আমরা দেখতে পাই ওই স্থানে জ্যাকি এবং ভিনার লাশ খুঁজে পাওয়া গিয়েছিল। পুলিশের মনে হচ্ছিল তারা হয়তোবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে।
এই ব্যাপার নিয়ে ইনভেস্টিগেশন চলছিল, তখনই সেখানে চলে আসে ভিনার দাদা। ভিনার দাদা এবং বাবা ইন্সপেক্টর ইন্দ্রার সাথে কথা বলে, যেখানে ইন্দ্রা জানায় মাত্র 10 মিনিট আগেই ভিনা এবং জ্যাকিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তাদের মনে হচ্ছে ভুলভাল চালানোর কারণেই তাদের এই অ্যাক্সিডেন্টটি ঘটেছে, কারণ এই স্থানে তেমন কোনো গাড়ির উপস্থিতিও ছিল না। তবে এই ব্যাপারটা বিশ্বাসযোগ্য ছিল না ভিনার দাদার জন্য। তাদের এই সকল কথা সেখানে থাকা একজন সাংবাদিকও শুনছিল, যার নাম ছিল ড্যানি। ড্যানি এখানে ইন্দ্রার সাথে কথা বলতে আসে এবং তাকে বলে এটা অ্যাক্সিডেন্টের ফলে হওয়া দুর্ঘটনা হতেই পারে না, কেননা বাইক একদমই ঠিকঠাক ছিল। তবে ইন্দ্রা খুবই অদ্ভুতভাবে তাকে সেখান থেকে চলে যেতে বলে। হসপিটালে নিয়ে যাওয়ার পরও ভিনা এবং জ্যাকিকে বাঁচানো সম্ভব হয় না। ভিনার জানাজার গোসলের দৃশ্য আমরা দেখতে পাই, যেখান থেকে আমরা জানতে পারি ভিনার ভাই এবং মা থাকে মালয়েশিয়ায়। তাদের এত দ্রুত আসা সম্ভব হবে না। ভিনা এবং মার্লিনা ছোটবেলা থেকেই তাদের দাদির কাছে মানুষ হয়েছে, যে কারণে ভিনার এমন মৃত্যুতে তার দাদি ভীষণভাবে ভেঙে পড়েছিল। সে কাপড় চোপড় রাখার সময় আলমারিতে থাকা ভিনার জিনিসপত্র দেখতে থাকে, আর এরপর তাকে ডেকে নিয়ে আসা হয় ভিনার কাছে। সেখানে তাকে গোসল করানো হয়ে গিয়েছিল। তার দাদি যেন ভিনার লাশ দেখে সহ্য করতে পারছিল না, তবুও নিজেকে সামলে সে নিয়ম অনুসারে ভিনার শরীরে 3 বার পানি দিতে যায়। আর ঠিক ওই সময় তার মনে হয় ভিনা যেন কাঁদতে কাঁদতে তাকে বলছে যে তার ভীষণ কষ্ট হচ্ছে। তবে এটা আশেপাশের আর কেউই শুনতে পারছিল না। দাদি এখানে লক্ষ্য করে ভিনার পায়ের হাড়গুলো ভেঙে রয়েছে, যা দেখে তার ভীষণ কষ্ট হতে থাকে। সে ভিনাকে বলে আর মাত্র কিছুক্ষণ, এরপরই সে এই সব কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে। এখন মার্লিনা তার মাকে কল করে, যেখানে ভিনার মা বলে যে তার অনেক খারাপ লাগছে যে সে ভিনার এরকম মুহূর্তে সেখানে আসতে পারছে না। সে পারমিশন তো পেয়ে গিয়েছে, তবে তার আসতে বেশ সময় লেগে যাচ্ছে, যে কারণে শেষবারের মতো সে ভিনার মুখখানিও দেখতে পারবে না। মাকে এইভাবে কাঁদতে দেখে মার্লিনাও কান্নায় ভেঙে পড়েছিল ভিনা এবং মার্লিনার বাবাও। রাতের অন্ধকারে নৌকায় বসে সে ভিনার কথাই ভাবছিল। এত আদরের মেয়ে, তাও আবার 16 বছর বয়সে তাদেরকে ছেড়ে চলে গেল। এই ব্যাপারটা যেন মেনে নিতে পারছিল না ভিনার বাবা। মার্লিনা তার খোঁজে সেখানে আসে এবং তার বাবার কাছে গিয়ে বসে। সে সেখানে ভিনার ছোটবেলার কিছু কথা শেয়ার করে মার্লিনার সাথে, যে স্মৃতিগুলো মনে করে তারা দুজনই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে ওই সময় আমরা ওই নিউজ রিপোর্টার দানিকে দেখতে পাই, যে কিনা নিজের হোস্টেল রুমে ফিরে এসে দেখতে পায় তার বন্ধু একটা নিউজ দেখছে। এই নিউজটি ভিনা এবং জ্যাকির মার্ডার কেস নিয়েছিল। পুলিশের মতে এটা একটা দুর্ঘটনা, তবে দানির এই ব্যাপার নিয়ে অমত রয়েছে। সে এই ব্যাপারটা তার বন্ধুকেও বলে। এখন সে রুমে ঢুকে ফ্রেশ হয়ে বসে পড়ে এই ব্যাপারে তদন্ত করতে। সে প্রথমে ভিনার প্রোফাইলে ঢোকে। সে মূলত জানতে চাইছিল ভিনার সোশ্যাল লাইফ কেমন ছিল। সেখান থেকে সে জানতে পারে ভিনা মডেলিং করতে খুব পছন্দ করত। সে কয়েকটা শো থেকে এর জন্য অ্যাওয়ার্ডও পেয়েছিল। দানি এটাই বসে দেখছিল, এমন সময় পেছন থেকে কোনো এক মেয়েলি কণ্ঠ কেঁদে সাহায্য চেয়ে ওঠে, যা শুনে দানি পিছে ফিরে দেখতে পায় সেখানে কেউই নেই। এই ঘটনায় দানি একটু অবাক হয়। পরদিন সকালে ভোরবেলা দাফন করা হয় ভিনাকে। লাশকে গোরস্থানে নিয়ে যাওয়ার পর ভিনার দাদি তার এক বান্ধবীকে জিজ্ঞাসা করে লিন্ডার ব্যাপারে, কেননা এটা বেশ অস্বাভাবিক ছিল যে ভিনার দাফন কাজ সম্পন্ন হচ্ছে, তবে লিন্ডা সেখানে উপস্থিত নেই। এই ব্যাপারটা লিন্ডার বাকি বান্ধবীদের কাছেও বেশ অবাক লাগে। এখন ভিনার লাশকে কবরে নামানো হয়। কাফনের বাঁধনগুলো খোলার পর ভিনার বাবা তার মেয়েকে শেষ বিদায় জানায়। নিয়ম মেনে দাফনের কাজটি সম্পন্ন করা হয়। বিভিন্ন নিউজ পেজের রিপোর্টাররাও সেখানে উপস্থিত ছিল, যাদের মধ্যে সব থেকে শেষ অবধি অপেক্ষা করে দানি। ভিনার পরিবার ভিনার কবরটিকে ফুল দিয়ে সাজিয়ে দেয়। এখন এখান থেকে ভিনা এবং লিন্ডার আরেক বান্ধবী নূর লিন্ডার সাথে দেখা করতে যায়, যেখানে লিন্ডারও ভিনার শোকে অনেক খারাপ অবস্থা ছিল। তবে সে একবারের জন্য ভিনার কাছে যায়নি। এই ব্যাপারটা নিয়ে নূরও অবাক ছিল। সে লিন্ডাকে একবারের জন্য হলেও ভিনার পরিবারের সাথে দেখা করতে বলে, কেননা ভিনা লিন্ডারই সব থেকে বেশি ক্লোজ ছিল। তখন লিন্ডা বলে যে তার অনেক বেশি আফসোস হচ্ছে, সে কেন সেদিন জ্যাকির সাথে লিন্ডাকে পাঠালো। এই সব কিছুর জন্য তার নিজেকেই দায়ী মনে হচ্ছে। তখন নূর তাকে বোঝায় এটা একটা দুর্ঘটনা ছিল, আর এই দুর্ঘটনা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ঘটতে পারত। যার প্রতি উত্তরে লিন্ডা বলে তার কাছে মনে হচ্ছে না এটা কোনো দুর্ঘটনা।
তার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো রহস্য আছে। দৃশ্য চলে যায় লিন্ডার আন্টির কাছে, যেখানে তার সাথে দেখা করতে এসেছিল দানি। কেননা সে জানতে পেরেছিল ওই রাতে ভিনা আন্টির কাছে এসেছিল। সে এখানে ভিনা এবং লিন্ডার ব্যাপারে জিজ্ঞাসা করে, যার প্রতি উত্তরে লিন্ডার আন্টি বলে যে তারা দুজনই খুব ভালো বন্ধু ছিল। দানি জিজ্ঞাসা করে ভিনার মোটরসাইকেল স্কর্টের উপর কোনো রকম আগ্রহ ছিল কিনা। প্রতি উত্তরে আন্টি বলে যে একদমই না। লিন্ডা নিজেও খুব শান্ত সভ্য একটা মেয়ে, সে একটু স্পেশাল। তবে এই ব্যাপারটা লিন্ডার মা কিছুতেই মানতে চায় না। সে জানায় যে সে অদ্ভুত কিছু অনুভব করতে পারে, যেমনটি লিন্ডাও অনুভব করতে পারে। তাদের বাবা নাকি জিনদেরকেও দেখতে পেত। দানি এসবে বিশ্বাস করে না। তখন আন্টি বলে ভিনার কাছে আর মাত্র 7 দিন আছে। হঠাৎ মৃত্যুর ক্ষেত্রে আত্মাদের কাছে মাত্র 7 দিন সময় থাকে। এই সময়ের মাঝে ওই রুহকে নিজের অপূর্ণ কাজ পূরণ করতে হবে। হতে পারে সেটা কারোর প্রতি প্রতিশোধ নেওয়া, নিজের অপূর্ণ ইচ্ছা পূরণ করা, অথবা এমন কিছু নিজের শরীর থেকে সরানো যেগুলো লাশের সাথে দাফন করা যায় না, যেমন নেল অথবা হেয়ার এক্সটেনশন, পায়েল, চুড়ি, আংটি অথবা ব্রেসেস। যা শুনে দানি বলে, তাহলে কি গতরাতে সে ভিনার কণ্ঠই শুনেছিল? তখন লিন্ডার আন্টি বলে, দানির যেমনটি ভাবছে, অর্থাৎ ভিনার খুন হয়েছে, এমনটি হলে ভালোই হবে। ভিনা প্রতিশোধ নিয়ে মুক্ত হয়ে যাবে, তার দুনিয়ার সব কাজ শেষ হয়ে যাবে। তবে এর জন্য তার কাছে 7 দিন রয়েছে। এই 7 দিনের মধ্যে এগুলো পূরণ না হলে তার রূহ অনেক বেশি কষ্ট পাবে। দৃশ্য চলে আসে লিন্ডার কাছে, যে কিনা ঘরের ভেতরে একা একা বসেছিল। সে নিজেকে এই ঘরের ভেতরেই আবদ্ধ করে রেখেছিল, না কারোর ফোন রিসিভ করছিল, না খাওয়া দাওয়া ঠিকভাবে করছিল। তার মা তাকে খাওয়ার জন্য ডাকতে আসলে সে বলে সে একেবারে রাতের বেলা ডিনার করবে। তার মাও কথাটি মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। ওই সময় লিন্ডা বিছানায় শুয়ে ওই ব্রেসলেটটি দেখতে থাকে, যেটা কিনা তাদের আরও একজন ক্লোজ বন্ধু লুকমান তাদেরকে দিয়েছিল। সে ভিনাকেও একটা ব্রেসলেট দিয়েছিল, তবে প্রথমে সে ভিনার নাম ভুল লিখেছিল। এখানে লুকমানের ব্যাগে থাকা ব্যাজ থেকে তারা জানতে পারে যে সে সম্প্রতি মোটর স্কট জয়েন করেছে। এই কথা জিজ্ঞাসা করলে লুকমান বলে সে তাদের জন্য বিভিন্ন ধরনের লোগো, ব্যাজ এগুলো তৈরি করে দেয়। এর বদলে সে টাকাও পায়। সেই সাথে মোটর স্কোয়াডের লোকেরা তাকে ডিস্টার্বও করে না। সব গুন্ডাদের সাথে তো আর লড়াই করে জেতা যায় না, তাই সে এই পদ্ধতিই বেছে নিয়েছে। কথা বলে সে সেখান থেকে উঠে যায়। ওই রাতে বাড়িতে ফিরে ভিনা তার দাদিকে জিজ্ঞাসা করেছিল যে একজন ভালো সুন্দরী মানুষকেও কি মানুষ বিরক্ত করে? উত্তরে তার দাদি বলে, হ্যাঁ, সুন্দর এবং ভালো মানুষদের শত্রু অনেক বেশি হয়। মানুষ এমনিতেও নিজের থেকে সুন্দর মানুষদেরকে হিংসা করে। যার প্রতি উত্তরে ভিনা বলে, তাহলে তো এটা একটা খারাপ গুণ। তখন তার মলিন মুখ দেখে ভিনার দাদি বুঝে যায় যে নিশ্চয়ই ভিনার সাথে কিছু ঘটেছে। সে এই ব্যাপারে ভিনাকে প্রশ্ন করতে থাকে। তখন ভিনা বলে যে একটা ছেলে তাকে ডিস্টার্ব করছিল, যার মুখের উপর সে থুথু মেরে পালিয়ে এসেছে। যা শুনে তার দাদি হেসে দিয়ে বলে যে সেও তার দাদার মতোই সাহসী। অন্যায় চুপচাপ সহ্য করার জিনিস নয়, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এর ফলে বুলিরা বুলি করতেও সাহস পাবে না। ভিনা প্রশ্ন করে যে বুলি যদি কোনো ছেলে হয়? প্রতি উত্তরে ভিনার দাদি বলে তাহলে সকলের সামনে তাকে ঠাটিয়ে সজোরে একটা থাপ্পড় মারতে। এরপর সে লজ্জায় আর ভিনার সামনে আসবে না। এই কথাতে তারা দুজনেই হাসতে থাকে। এমন সময় বাড়িতে ফিরে আসে ভিনার দাদা, যার শার্টে রক্ত লাগানো দেখে তারা দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়ে। তার দাদা তাদেরকে চিন্তা করতে নিষেধ করে, কেননা এই রক্ত তার নয়। ভেতরে যাওয়ার পর তার দাদি এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ভিনার দাদা জানায় মোটর স্কোয়াডের ছিনতাইকারীরা একজন সেনাবাহিনীর লোককে আক্রমণ করেছিল, আর তাকে সাহায্য করতে গিয়ে তার রক্ত লেগেছিল ভিনার দাদার গায়ে। অর্থাৎ এই মোটর স্কোয়াডের গ্রুপের জন্য পুরো শহরেই যেন এক আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এই ব্যাপারটা মনে করেই বর্তমান সময়ে ঘুম ভেঙে যায় ভিনার দাদির। তার কিছু একটা খটকা লাগছিল, যে কারণে সে রুম থেকে বেরিয়ে আসে। তখনও পর্যন্ত তার বাড়িতে গ্রামের অনেকেই বসে ভিনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কালাম পড়ছিল। ভিনার দাদি এসে তার হাজবেন্ডের কাছে বসে। তখন তার হাজবেন্ড তাকে বলে একটু সময় ঘুমিয়ে নিতে, নামাজের সময় হলে সে তাকে ডেকে দিবে। তবে ভিনার দাদি তো এখানে ভিনার ব্যাপারেই তার সাথে কথা বলতে চাইছিল। জানাজার গোসলের সময় সে ভিনার শরীরে যে ক্ষত দেখেছিল তা তার মনে হচ্ছে না যে শুধুমাত্র অ্যাক্সিডেন্টের কারণে ঘটতে পারে। তবে তার দাদা এই মুহূর্তে এই ব্যাপারে কথা বলতে চাইছিল না, যে কারণে সে তার স্ত্রীকে বলে পরবর্তীতে তারা এই ব্যাপারে আলোচনা করবে। এখন ভিনার দাদি সেখান থেকে উঠে কাঁদতে কাঁদতে রুমের দিকে যাচ্ছিল।
তখনই হঠাৎ করে ভিনার ঘর থেকে সে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। ভিনার ঘরে প্রবেশ করে সে দেখতে পায় সেখানে আলমারিতে থাকা ওই বক্সটি খুলে পড়ে আছে। সে বুঝতে পারছিল না ভিনার ঘরে এসে এটা কে বের করেছে। সে এই সব জিনিসপত্র ঠিক করে গুছিয়ে রাখছিল, যেখানে একটা পলিথিনে ভিনার চুলও ছিল। বক্সটিতে সবকিছু রাখার পর সে পরম যত্নের সাথে বক্সটি আলমারিতে রাখতে যায়। তখনই আচমকা আলমারির ভেতর থেকে কারোর একটা কান্নার আওয়াজ শুনতে পায় সে। তবে দরজা খুলতেই সেখানে কাউকেই দেখা যায় না। সে আশেপাশে দেখছিল, এমন সময় তাকে ভিনার আত্মা ডাক দেয়। রক্তাক্ত অবস্থায় ভিনার আত্মাকে আলমারির ভেতরে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় ভিনার দাদি। পরবর্তীতে আলমারি খুললে দেখা যায় সবকিছু স্বাভাবিক। তাই ভিনার দাদির মনে হয় সে হয়তো বা ভুলভাল দেখেছে। পরদিনটা ছিল ভিনার মৃত্যুর তৃতীয় দিন। ওই দিন ভিনার দাদি এবং বোন গিয়েছিল পুলিশ স্টেশনে ভিনার জিনিসপত্র নিতে, যেগুলো মৃত্যুর সময় তার কাছে ছিল। ভিনার ব্যাগের ভেতরে ছিল তার মোবাইল, সেই সাথে ওই চুলের প্যাকেটটি যেটা গত রাতে তার দাদি তার ঘরে দেখেছিল। ফলে তার দাদি এখানে একটু অবাক হয়। মার্লিনা বলে ভিনা তাকে একবার বলেছিল যে সে তার চুলের এক্সটেনশন করতে চায়, আর এই ব্যাপারে কথা বলতেই সে লিন্ডার আন্টির সেলুনে গিয়েছিল ওই রাতে। এ কারণেই হয়তো বা সে নিজের চুলের অংশগুলো সংগ্রহ করছিল। তারা এই ব্যাপারে কথা বলছিল, এমন সময় সেখানে চলে আসে দানি। দানি এখানে নিজের পরিচয় দেয়, সেই সাথে এটাও বলে যে সে লিন্ডার আন্টির সাথেও দেখা করেছে। পরিচয় দেওয়ার সময় সে যে কার্ড দিয়েছিল সেই কার্ড পড়ে ভিনার দাদি বুঝতে পারে যে দানি মূলত বাস্তবিক ভৌতিক কন্টেন্ট বানায়। ফলে তার মনে হচ্ছিল সে হয়তো বা ভিনার এই স্টোরিটি নিজের কাজের জন্য ব্যবহার করতে চাইছে। তাই সে কেঁদে বলে ওঠে ভিনা কোনো ভূত না। দানি তার ভুল ভাঙাবে তার আগেই সেখানে ইন্সপেক্টর ইন্দ্রা চলে আসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে ভিনার কাছে থাকা কোনো জিনিস গায়েব হয়েছে কিনা। ভিনার দাদি না বললে ইন্সপেক্টর ইন্দ্রা বলে যে এই সকল জিনিস বাড়িতে নিয়ে যেতে, যদি তাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তারা তাকে কল করবে। অন্যদিকে ওই সময় আমরা লিন্ডাকে দেখতে পাই, যে কিনা নিজের ঘরে শুয়ে ভিনা এবং তার ছবি দেখছিল। ফোনে এইভাবে ছবি দেখতে দেখতে একটা পর্যায়ে তার চোখ লেগে যায়। কিছুক্ষণ পরই চোখ মেলতেই সে নিজেকে এক অদ্ভুত স্থানে আবিষ্কার করে, যেখানে মাটির নিচ থেকে 4 জোড়া হাত বেরিয়ে আসে এবং তার হাত পা ধরে ফেলে, যে হাতগুলো থেকে সে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছিল না। এরই মাঝে পাশের ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে আসে ভিনা। ভয়ঙ্কর এই ভিনাকে দেখেও লিন্ডা একদমই ভয় না পেয়ে বরং তার কাছে সাহায্য চাইছিল। তখনই ভিনা তার উপর এসে বসে এবং তার মুখ চিরে বড় হাঁ করে, আর এরপর তার মুখের ভেতর যেন ঢুকে পড়ে। এই ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় লিন্ডার। ঘুম ভাঙার পরও সে যেন ভয়ে কাঁপছিল। এদিকে ওই সময় তাদের বাড়িতে এসে অপেক্ষা করছিল দানি। দানি মূলত লিন্ডার সাথেই দেখা করতে এসেছিল, তবে লিন্ডার মা লিন্ডাকে তার সামনে আনতে চাইছিল না। এরই মাঝে লিন্ডা নিজে থেকেই তাদের সামনে আসে। সে দানির সাথে কথা বলতে চাইছিল। তাকে এইভাবে স্বাভাবিক দেখে লিন্ডার মাও কোনো রকম বাধা দেয় না। ড্যানি এখানে ভিনার কাছে মোটর স্কোয়াডের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তার কোনো বন্ধু মোটর স্কোয়াডের সাথে জড়িত ছিল কিনা। লিন্ডা উত্তরে লুকমানের নাম নেয়, তবে এটাও উল্লেখ করে যে লুকমানের কোনো দোষ নেই, সে তো ডুম রাইডার্সদের ভয়ে তাদের জন্য কাজ করত। সে যে মোটর স্কোয়াডের কথা বলছে তার নাম ছিল ডুম রাইডার্স, আর এই ডুম রাইডার্সের প্রধান ছিল একি নামক একজন ছেলে, যে প্রায়শই ভিনাকে ভীষণভাবে বিরক্ত করত। মূলত সে প্রতিদিন ভিনাদের স্কুলের সামনে আসতো নিজের গার্লফ্রেন্ডকে পিক করার জন্য। তবে যখনই ভিনা স্কুল থেকে বের হতো তখনই তার নজর যেন ভিনাতেই আটকে যেত। একদিন সে ভিনাকে একটা আইসক্রিম অফার করে। ভিনা সেটা নিয়েও নেয়, যে ব্যাপারটা দেখে লিন্ডা তাকে আটকানোর চেষ্টা করে, কেননা এতে করে এগির মনে হবে সে তাকে পছন্দ করে। তবে ভিনা এসবে তোয়াক্কা করে না এবং সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটা দূর থেকে দেখতে পায় অ্যাগির গার্লফ্রেন্ড রিকা। রিকা তখন তো অ্যাগিকে কিছুই বলে না, বরং সে উল্টে রেগে গিয়েছিল ভিনার উপর। পরদিন স্কুলে এসে সে ভিনাকে ভীষণভাবে বুলি করে। সে তার চুল নষ্ট করার জন্য ওয়াশরুমে নিয়ে গিয়ে তার চুলে চুইংগাম লাগিয়ে দেয়। তবে ভিনাও কারোর থেকে কোনো অংশে কম ছিল না। সে ওয়াশরুমে থাকা নোংরা পানি তাদের উপর ফেলে দেয় এবং চিৎকার চেঁচামেচি করে, যা শুনে দানি বলে তাহলে তো সে অনেক সাহসী ছিল, সে কি এর পরও অ্যাগির সাথে দেখা করেছিল? উত্তরে লিন্ডা বলে এরপর অ্যাগির সাথে তাদের দেখা হয়েছিল একটা কফি শপে। ড্যানি এখানে লিন্ডাকে একটা রিকোয়েস্ট করে, মূলত এত কিছু একবার শুনে মনে রাখা সম্ভব ছিল না, তাই সে বলে সে লিন্ডার কথাগুলো রেকর্ড করতে চায়।
পরবর্তীতে সে শুনে এটা ডিলিট করে দিবে। লিন্ডাও এখানে তাকে বিশ্বাস করে। সে রেকর্ডিংটি চালু করে এবং লিন্ডা সবকিছু বলতে থাকে। ওই দিন মূলত তারা ইচ্ছাকৃতভাবে অ্যাগির সাথে দেখা করতে গিয়েছিল না, বরং তারা রেস্টুরেন্টে যখন গিয়েছিল তখন সেখানে অ্যাগি তার বন্ধুদের সাথে বসেছিল। এতগুলো ছেলেকে এইভাবে আড্ডা দিতে দেখে তাদের একদমই ভালো ফিল হয়নি। তাই তো ভিনাকে যখন অ্যাগি টানছিল সেখানেই তাদের সাথে বসে আড্ডা দেওয়ার জন্য, তখন সে তার প্রতিবাদ করে এবং সেখান থেকে হাত ছুটিয়ে চলে আসে। এরপর একদিন মলে ঘোরার সময় ভিনা লিন্ডাকে প্রশ্ন করে যে কেউ কখনো তাকে বুলি করেছে কিনা। উত্তরে লিন্ডা না বললে ভিনার মুখে যেন চিন্তার ছাপ দেখা যায়। সেদিন তাদের সাথে নূরও ছিল। নূর জানায় গরিব হওয়ার কারণে তাকে ছোটবেলা থেকে অনেক বুলির শিকার হতে হয়েছে। মূলত নূরের ওই দিন মলে কিছু কাজ ছিল, সে সেদিকেই চলে যায়। ওই সময় ভিনার চোখ পড়ে সেখানে থাকা কিছু হেয়ার এক্সটেনশনের দিকে। মূলত ভিনার জন্য তার চুল খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তার মডেলিং করার খুবই শখ ছিল। ওই দিন ওই মলেও মডেলিংয়ের একটা শোর আয়োজন করা হয়েছিল, যেখানে জয়েন করেছিল ভিনা। সকল মডেলের মধ্যে সেও একজন মডেল ছিল। উপরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল অ্যাগি। অ্যাগির তো প্রথম থেকেই ভিনার প্রতি আকর্ষণ ছিল, তাই সে ভিনাকে এইভাবে দেখে তার সাথে কথা বলতে আসে। ভিনা তখন তার সাথীদেরকে বিদায় জানিয়ে ওয়াশরুমে চলে যায় কাপড় চোপড় চেঞ্জ করার জন্য। তার পিছ পিছ যায় এগি এবং তার বন্ধুরা। এই গার্লস টয়লেটে সে যখন বেসিংয়ের সামনে দাঁড়িয়েছিল তখনই পেছন থেকে এগি তার খুব কাছাকাছি চলে আসে, যার ফলে ভিনা একদমই অপ্রস্তুত হয়ে পড়ে। ভিনা তাকে বাইরে যেতে বলে, তবে সে তার কথা শোনে না, বরং সে জোর করে ভিনার কাছাকাছি আসার চেষ্টা করে। সে তাকে স্বীকার করাতে চায় যে ভিনাও তাকে পছন্দ করে, তবে ভিনার মনে এরকম কিছুই ছিল না। এদিকে ওই সময় এগির বন্ধুরা বাকি মানুষদেরকে বাইরে আটকে রেখেছিল, যে কারণে না ভিনা বাইরে আসতে পারছিল না তাকে কেউ সাহায্য করতে পারছিল। ভিনা তখন ফোন বের করে এবং এগির ভিডিও করার চেষ্টা করে, তবে এগি তার ফোনটিও কেড়ে নেয়। ভিনা সেখান থেকে পালানোর চেষ্টা করলে সে ভিনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ওই সময় ভিনা কিছুটা সামনের দিকে চলে আসে, যেখান থেকে লোকজন তাদেরকে দেখতে পাচ্ছিল। এরপরও এগি তাকে আটকে তার কাছাকাছি আসার চেষ্টা করলে ভিনা এবার সকলের সামনে এগির মুখের উপর থুতু মেরে দেয় এবং সেখান থেকে পালিয়ে আসে। এর ফলে এগি অনেক বেশি অপমানিত বোধ করে। এগুলো আসলে কল্পনার দৃশ্যে আমাদেরকে জানানো হয়েছিল, তবে এর কোনো কিছুই লিন্ডার সাথে সেদিন শেয়ার করেছিল না ভিনা। লাস্ট যেদিন লিন্ডার সাথে ভিনা মলে গিয়েছিল সেদিন সে লিন্ডাকে জিজ্ঞাসা করেছিল যে তার কি করা উচিত। যদি তাকে কেউ বুলি করে তাহলে কি তার ফাইট ব্যাক করা উচিত, নাকি লুকমানের মতো অন্য কোনো পথ অবলম্বন করা উচিত। তখন লিন্ডা তাকে বলেছিল তার গর্ববোধ হয় ভিনাকে নিয়ে, যে ভিনা সবকিছুর সবসময় প্রতিবাদ করে, সে অনেক বেশি সাহসী। ওই রাতে ড্যানি যখন লিন্ডার সব রেকর্ডিং শুনছিল তখন লিন্ডা ড্যানিকে বলে যে ভিনার মৃত্যু যে কোনো অ্যাক্সিডেন্ট, এই ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ড্যানি যেন এই ব্যাপারে তদন্ত করে এবং আসল সত্যি সকলের সামনে নিয়ে আসে। দানি এবার অ্যাগির প্রোফাইল চেক করে, যেখানে অ্যাগি এবং তার বন্ধুদের ছবি দেখে দানি তার পুরনো কিছু কেসের কথা মনে করতে থাকে, যেখানে ডুম রাইডার্স গ্রুপের কিছু ছেলেরা জড়িত ছিল। ফলে দানি এখানে তাদের ক্রিমিনাল কোনো সংযোগ অনুভব করতে পারছিল। অন্যদিকে ওই সময় আমরা এগির বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে আজ রাতেও এগি বাড়িতে দেরি করে ফেরায় তার মা তার উপর রেগেছিল। সে এগির সব জামা কাপড় গুছাচ্ছিল। এই ব্যাপারে এগি জিজ্ঞাসা করলে এগির মা বলে যে তার বাবা বলেছে সবকিছু গোছাতে। এরই মাঝে সেখানে এগির বাবা চলে আসে এবং এগিকে বলতে থাকে সে কেন বাইরে গিয়েছিল, সে তাকে ঘরে থাকতে বলেছে। এরপর সে তার স্ত্রীকে বলে সে এগির কাগজপাতি গোছাতে বলেছে, তার জামা কাপড় নয়। সে জাকার্তা যাবে, তবে তার জামা কাপড় নয়। অর্থাৎ গোপনে তারা এগিকে এখান থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছিল। এগি তখন গ্যারেজে যেতে চাইলে তার বাবা তার উপর রেগে যায় এবং বলে সে কোথাও যেতে পারবে না, তার করা ভুল সে সারা জীবন ধরে শুধরাতে পারবে না। একথা বলে সে রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। ফলে এগিও একটা ঘরের ভেতরে আটকা পড়ে যায়। সে জামাকাপড়ের ব্যাগটি নিচে নামিয়ে যখনই বিছানায় শুতে যায় তখনই সে বিছানার নিচ থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়, যেন কেউ কড়মড়িয়ে বরফ খাচ্ছে, যেমনটি ভিনা খেত। ফ্লোরের উপর ঠান্ডা পানি দেখে সে বিছানার নিচে হাত দেয় এবং ভেতর থেকে এক টুকরো বরফ বের করে নিয়ে আসে। সেই বরফটি বাথরুমে ফেলে দিতে যায়। তখনই সে অবাক হয়ে যায়, কারণ ওয়াশরুমে আগে থেকেই অনেকগুলো টুকরো বরফ পড়েছিল। সে অবাক হয়ে ভেতরের দিকে যায়, যেখানে বাথটাবের ওইখান থেকে বরফ খাওয়ার আওয়াজ আসছিল।
সেখানে গিয়ে পর্দা সরাতেই সে দেখতে পায় বাথট্যাবের ভেতরে অসংখ্য বরফে ভরা। এগি ঘাবড়ে গিয়ে নিচে পড়ে যায়, কেননা বাথট্যাবের ভেতর থেকে বেরিয়ে এসেছিল ভিনার ভয়ানক রূপ, যে কিনা ভয়ানকভাবে এগিয়ে আসছিল এগির দিকে। এগি সেখান থেকে পালাতে চেষ্টা করলে ভিনার আত্মা তার পা ধরে বসে। সে এগিকে কিছুতেই পালাতে দিতে চাইছিল না। এগি তবুও কোনো মতে বাথরুম থেকে বেরিয়ে দরজা পর্যন্ত পৌঁছে যায়। তবে ভিনা সেখানে গিয়ে তাকে আঘাত করতে আরম্ভ করে, তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, তার পায়ে আঘাত করে, আর এরপর সে তার মুখের উপর রক্ত থুতু মারতে থাকে। ফলে এগি চিৎকার করতে করতে নিজের মুখে হাত দেয়। অমনি দেখতে পায় সবকিছু একদমই স্বাভাবিক, তার মুখে কোনো রক্ত নেই। আচমকা পেছনে ভিনার আত্মাকে দেখা যায়, যে কিনা কাছাকাছি এসেই এগির উপর আঘাত করতে যায়। এগি তখন ভয়ে রুম থেকে বের হয়ে উপর থেকে লাফ দিতে যায়, যেখানে তার বাবা সঠিক সময় তাকে আটকে ফেলে। এগি তখনও ভয় পাচ্ছিল এবং ভিনার নাম নিচ্ছিল। এগির বাবা মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে, অর্থাৎ তার বাবা মাও জানতো সে কোন অপকর্ম করে এসেছে। এরপরও তারা নিজেদের ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিল। পরদিন অর্থাৎ ভিনার মৃত্যুর ৪র্থ দিন শুরু হয়ে যায়। আমরা এগির 2 জন সাথীকে দেখতে পাই, যাদেরকে এগি বলেছিল বাড়ি থেকে না বের হতে। তারা গ্যারেজে বসে এই নিয়েই আলোচনা করছিল। এগি পুলিশ অফিসারের ছেলে ছিল, তার জন্য এই শহর ছেড়ে পালিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। তাই তো তাদের ভয় হচ্ছিল যে এগি না ফাঁসলেও তারা ঠিকই ফেসে যাবে। ওই দিন আবার দানি বেরিয়ে পড়ে সবকিছু ভালোভাবে ইনভেস্টিগেট করতে। সে প্রথমে অ্যাক্সিডেন্টের ওই স্থানে যায় এবং আশপাশটা ভালো করে লক্ষ্য করে, আর এরপর সে চলে যায় এখান থেকে যাওয়ার সময় যে কয়েকটা স্টল বাঁধবে সেই স্টলের কাছে। এই স্টলগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। সেখান থেকে সে জানতে পারে যে রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই রাতে ডুম রাইডার্সদের 3টা বাইক এই পথ দিয়েই গিয়েছিল। সেখানে থাকা একজন লোকের কাছ থেকে ডুম রাইডার্সদের আড্ডাখানার ঠিকানাও সে নিয়ে নেয়। ওই দিন আবার লিন্ডা ফাইনালি ভিনার দেওয়া ওই চিঠিটি খোলে। এই চিঠিতে ভিনা তার জন্য একটা মেসেজ লিখে গিয়েছিল। তার মনে হচ্ছিল সে খুব শীঘ্রই লিন্ডার থেকে দূর হয়ে যাবে। সে এই সব কিছু আর সহ্য করতে পারছে না। তার উচিত ছিল লুকমানের মতো করেই তাকে বিরক্তকারীদের সাথে কোনো চুক্তিতে যাওয়া। এই সব কিছু পড়ে লিন্ডা একদমই কান্নায় ভেঙে পড়ে। ওই দিন আবার লিন্ডার আন্টি তার মায়ের সাথে দেখা করতে আসে। মূলত লিন্ডা এবং লিন্ডার মা এখান থেকে চলে যেতে চলেছিল। লিন্ডার মার আগে থেকেই ইচ্ছা ছিল, আর এখন তো লিন্ডাও রাজি। ভিনা যাওয়ার পর এখানে থাকার আর কোনো কারণই তার কাছে বেঁচে নেই। তারা এই ব্যাপারে কথা বলছিল, এমন সময় লিন্ডার ঘর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ ভেসে আসে। তারা ছুটে চলে যায় সেদিকে। আমরা দেখতে পাই আয়নার সামনে দাঁড়ানো লিন্ডা পুরোপুরিভাবে ভিনার আত্মার বশে চলে এসেছে। সে ছটফট করছে, তার চোখ সম্পূর্ণরূপে সাদা হয়ে গিয়েছে, যা দেখে তার মা এবং আন্টি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে। লিন্ডার মা তো বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। আশেপাশের দরজা জানালাগুলোতে জোরে জোরে আওয়াজ হতে থাকে। লিন্ডার আন্টি চেষ্টা করেও লিন্ডাকে কিছুতেই শান্ত করতে পারছিল না। তার শরীর হাওয়ায় ভেসে উঠছিল, তার শরীরের সব হাড়গুলো বেঁকে যাচ্ছিল। অন্যদিকে ওই সময় দানি পৌঁছে গিয়েছিল ডুম রাইডার্সদের আড্ডাখানায়। এটা একটা পাট ক্ষেতের কাছে ছিল, আর লিন্ডা গত রাতে স্বপ্নে নিজেকে এখানেই দেখেছিল। এদিকে দানিরও মনে হচ্ছিল সে নিশ্চয়ই এখানে কিছু না কিছু খুঁজে পাবে। সেখানে পড়ে থাকা রক্ত এবং সবকিছু উল্টোপাল্টা দেখে সে নিশ্চিত হয়ে যায়। ওই রাতে ভিনার দাদি আলমারিতে থাকা ওই বক্সটি চেক করে। বক্সের ভেতরে এখন আর ওই চুল নেই। সেই ব্যাপারে মার্লিনাকে বলে। তার মনে হচ্ছিল ভিনার আত্মা হয়তোবা তাদেরকে কিছু বলতে চাইছে। এরই মাঝে একজন মহিলা আসে এবং ভিনার দাদি এবং তার বোনকে ডাক দেয়, কেননা বাইরে দেনেম এসেছিল তাদের সাথে কথা বলতে। দেনেম জানায় যে লিন্ডার ভেতরে ভিনার আত্মা এসেছে এবং তাদের সাথে কথা না বলে সে যাবে না। একথা শুনে ভিনার দাদিরা ভীষণ চিন্তিত হয়ে পড়ে লিন্ডার জন্য। তাই তারা সেখানে উপস্থিত সকলকে অপেক্ষা করতে বলে দেনেমের সাথে বেরিয়ে পড়ে। তখনও লিন্ডার ভেতরে থাকা ভিনা চিৎকার করে কাঁদছিল। তাকে আটকাতে পারছিল না লিন্ডার মা এবং আন্টি। এরই মাঝে সেখানে পৌঁছে যায় ভিনার পরিবার। ভিনার বাবা তার মেয়ের কাছে যায়, যাকে দেখে ভিনা এবার কাঁদতে কাঁদতে উঠে বসে এবং তাকে বাবা বলে ডাকে। তার বাবা তাকে তার দাদি এবং বোনের কথা বললে সে তার দাদিকে ডেকে কাঁদতে থাকে। দাদি পাশে এসে বসলে সে তার দাদির কাঁধে মাথা রাখে এবং বলতে থাকে যে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তার দাদি বলে সে এর আগেও জানাজার গোসলের সময় একই কথা বলেছিল। এখন যেন একটু পানি পান করে, তাহলে সে সুস্থ হয়ে যাবে।
এরই মাঝে মার্লিনা রেকর্ডারটা অন করে, তবে ভিনা এই পানি পান করতে রাজি হয় না। আর এরপর সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে যে তার খুন হয়েছিল, যেমনটি তার দাদি সন্দেহ করেছিল। তার বাবা এখানে তাকে প্রশ্ন করতে থাকে এবং সব ঘটনা খুলে বলতে বলে। ভিনার আত্মা এবার ওই রাতের ঘটনা খুলে বলতে আরম্ভ করে। বাইক থেকে ফেলে দেওয়ার পর ভিনার উপর নির্মম অত্যাচার করতে থাকে এগি এবং তার বন্ধুরা। এগি প্রথমে ভিনার হাত ভাঙে, আর এরপর তার মাথা বাইকের সাথে আঘাত করে করে তাকে অজ্ঞান করে ফেলে এবং তাকে তুলে নিয়ে যায় তাদের আড্ডাখানায়। সেখানে জ্ঞান ফেরা মাত্রই তার চোখ বেঁধে দেওয়া হয় একটা বেল্ট দিয়ে। আর এরপর এগি তার সাথে খারাপ কাজ করতে আরম্ভ করে, তার চোখ খুলে দেওয়া হয়। এই সব কিছু সে নিজের চোখে দেখছিল, তবে কোনো রকম প্রতিবাদ করতে পারছিল না। এগির পর তার বন্ধুরাও তার সাথে খারাপ কাজ করে। জেকে এইসব আটকানোর চেষ্টা করলে তাকেও প্রচণ্ড মারধর করে এবং তাকে জোর করিয়ে এই সব কিছু দেখাতে থাকে। এইসব বলার সময় ভিনার কান্না দেখে তার পরিবারও যেন নিজেদেরকে আটকাতে পারছিল না। ভিনার সাথে এই সব কিছু ঘটেছে, অথচ তারা এই 4 দিনে এর কিছুই জানতে পারেনি। তবে এটুকুও তো কিছুই না। নির্যাতনের পরও ভিনাকে ফেলে রেখে তার পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে গিয়েছে ওই কুকুরগুলো। তাদেরকে কুকুর বলাও আসলে কুকুরদের জন্য অপমানজনক। এভাবেই মৃত্যু হয়েছিল ভিনা এবং জ্যাকির। এগুলো বলতে গিয়ে ভিনা কান্নায় ভেঙে পড়ে। তখন তার দাদি বলে এবার নিশ্চয়ই ভিনার আত্মা শান্তি পাবে। তখন ভিনা চিৎকার করে বলে ওঠে যতক্ষণ না পর্যন্ত তার খুনিদের শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে মুক্তি পাবে না। সে এখানে নিজের খুনির নামও বলে, এগি, যে কিনা একজন পুলিশ ইন্সপেক্টরের ছেলে। সে যে জাকার্তা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এই ব্যাপারেও সে তাদেরকে জানায়। তখন ভিনার দাদি প্রমিস করে যে সে ঠিকই খুনিদের শাস্তির ব্যবস্থা করবে। সে এবার ভিনাকে লিন্ডার জন্য ভাবতে বলে। সে বলে লিন্ডার হাত পা ঠান্ডা হয়ে আসছে, লিন্ডা এইসব কিছু সহ্য করতে পারবে না, ভিনা যেন তার শরীর ছেড়ে দেয়। তখন ভিনা বলে সে তো লিন্ডার খারাপ চায় না, বরং লিন্ডা তার জানাজার সময় কবর দেওয়ার সময় আসেনি, আর এই কারণেই সে তার বান্ধবীর সাথে দেখা করতে এসেছিল। তখন তার দাদি বলে লিন্ডার গলা শুকিয়ে যাচ্ছে, সে যেন তার জন্য হলেও পানি পান করে। ভিনার আত্মা জানতো যে এই পানি পান করলে লিন্ডার শরীর থেকে তাকে বের হয়ে যেতে হবে, তবুও সে লিন্ডার কথা ভেবে ব্যাপারটা মেনে নেয়। পানি পান করা মাত্রই তার ভেতর থেকে বেরিয়ে যায় ভিনার আত্মা, ফলে সকলে কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার পর মার্লিনা ওই কার্ড থেকে পাওয়া নাম্বারে কল করে, অর্থাৎ দানিকে কল করে এবং তাকে এই সব কিছুর ব্যাপারে জানায়। সে তাকে ওই রেকর্ডিংটাও পাঠিয়ে দিয়েছিল, যেটা দানি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। ফলে চারিপাশে একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। সকলে ভিনার আত্মার আর্তনাদ শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ওই দিনটা ছিল ভিনার মৃত্যুর 5ম দিন। থানায় ডেকে নেওয়া হয় মার্লিনাকে, যা দেখে ভিনার দাদি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। সেখানে জানার পর একটা টুইস্ট রিভিল হয়, আর সেটা হলো ইন্সপেক্টর ইন্দ্রার ভাই ছিল দানি। তারা 2 ভাই 2 রকম প্রফেশনের ছিল, আর এ কারণেই তারা দুজনের থেকে একটু আলাদা ছিল। এখানে ইন্দ্রা বলে সে কোনো দুর্নীতিবাদ পুলিশ অফিসার না, সে তাদেরকে সাহায্য করতে চায়, কেননা গোপনীয়ভাবে করা ইনভেস্টিগেশনেও ওই জিনিসগুলোই সামনে এসেছে যেগুলো ভিনার আত্মার রেকর্ডিংয়ে বলেছে। তবে এখন প্রমাণের জন্য তাদের একটা পারমিশনের প্রয়োজন। তারা ভিনার কবর খুঁড়তে চায় এবং তার লাশের আবারও পোস্টমর্টম করতে চায়। এই ব্যাপারে বাড়ি গিয়ে কথা বললে ভিনার দাদা একদমই রাজি হয় না। সে বলে ভিনার রুকে এবার একটু শান্তিতে থাকতে দিতে। তবে ভিনার দাদি বলে যে যতক্ষণ না পর্যন্ত তার অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আত্মা শান্তি পাবে না। মার্লিনাও এমনটিই চাইছিল, কেননা মোটর স্কটদেরকে এখন যদি তারা থামাতে না পারে তাহলে হয়তোবা আরো অনেকেই তাদের এই হিংস্রতার শিকার হবে। ভিনার বাবাও এমনটি চাইছিল, ফলে তার দাদা আর কিছুই বলে না। অন্যদিকে ওই রাতে আমরা এগিকে দেখতে পাই। সে যখন ওয়াশরুমে ছিল তখন সে খুব কাছে থেকে ভিনার আত্মাকে অনুভব করে, ঠিক যেমনভাবে এগি মলের ওয়াশরুমে তার কাছে গিয়েছিল। পেছনে কাউকে না দেখে সে আবারও হাত ধুতে শুরু করলে হঠাৎই আয়নায় ভিনার আত্মাকে সে নিজের পেছনে দেখতে পায়। মুহূর্তের মধ্যে তার বাড়ির ওয়াশরুম পরিবর্তিত হয়ে যায় মলের ওই ওয়াশরুমে, যেখানে ভিনার আত্মা তার উপর হামলা করে। তার মাথায় ওই একইভাবে আঘাত করতে থাকে যেভাবে ভিনাকে করা হয়েছিল। ওয়াশরুম থেকে মেরে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ঘরের ভেতরে, আর এরপর ভিনা এসে তাকে সেখানেও আঘাত করতে থাকে। তার মাথা রক্তাক্ত হয়ে যায়। এর মাঝে ভিনা এসে তার হাতের ওপর আঘাত করে, ঠিক যেমনভাবে ভিনার হাত ভেঙে দিয়েছিল এগি।
আর এরপর সে তার মাথায় আবারও আঘাত করে। এগি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ভিনার আত্মা তাকে টেনে বেরিয়ে নিয়ে আসে ওই ঘর থেকে। দরজায় তার পা আটকে সে বারবার তার পায়ে আঘাত করতে থাকে। এরপর সে তার বেল্ট খুলে নেয় এবং সেটা চোখে বেঁধে তার মাথা আবারও আঘাত করতে থাকে ফ্লোরের সাথে। এরই সাথে দৃশ্যটি পরিবর্তিত হয়। আমরা পরদিন অর্থাৎ ষষ্ঠ দিনের সকালবেলার দৃশ্য দেখতে পাই। সেদিনও ভিনাদের বাড়িতে অনেকে এসেছিল তার জন্য দোয়া কালাম করতে। এবার ফাইনালি লিন্ডা এবং তার মাও সেখানে আসে। ভেতরে আসার পর মার্লিনা এখানে লিন্ডার কাছে ক্ষমা চায়। তার কাছে না শুনেই তার ওই রেকর্ডিং সে ভাইরাল করে দিয়েছিল। সে ওই রেকর্ডিং ডিলিট করে দিয়েছে। দানিকেও সে রিকোয়েস্ট করেছে যাতে করে সে নিজের প্রোফাইল থেকে এই রেকর্ডিং ডিলিট করে দেয়। লিন্ডা তাকে ক্ষমা করে দেয়। এমনিতেই সে ভিনার কাছে ক্ষমা চাইতে পারেনি, এ কারণেই এই কষ্ট তার পাওনা ছিল। সে যখন এই সকল কথা বলছিল ঠিক তখনই লাশ উঠানো হচ্ছিল ভিনার। কবর খুঁড়ে তার লাশকে উঠানো শুরু করা মাত্রই লিন্ডা আবারও পজেসড হয়ে যায়। ভিনার আত্মা তার ভেতরে এসেছে এটা বুঝতে পেরে তার পরিবারের লোকজন তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে ভিনার আত্মা ছটফট করতে থাকে। সে যেন তখনও পর্যন্ত এগির দেওয়া প্রত্যেকটি আঘাত অনুভব করছিল। তার যেন ভীষণ ব্যথা করছিল। এভাবেই ছটফট করতে করতে সে তার পরিবারকে কিছু একটা বলতে চাইছিল, যেটা বুঝতে পেরে তার দাদি তার কাছে জিজ্ঞাসা করে সে কি বলতে চায়। তখন ভিনার আত্মা তাকে বলে যে তার ব্রেসেস কোথায়। এই প্রশ্ন শুনে তারা সকলে অবাক হয়ে যায়। তাদের তো মনেই নেই যে ভিনার দাঁতে ব্রেসেস লাগানো ছিল, যেটা জানাজার গোসলের সময় তারা খুলে নেয়নি। এছাড়া ওই রাতেই সে নিজের চুলে হেয়ার এক্সটেনশন লাগিয়েছিল, যেটার ব্যাপারে তার পরিবারের কেউই জানতো না। তাই তো সে এখানে ছটফট করতে করতে ওগুলো খুলে নিতে বলে, তা না হলে তার কবরে আযাব পড়ছে। এটা বুঝতে পেরে তখনই মার্লিনা কল করে ইন্সপেক্টর ইন্দ্রাকে এবং তাকে রিকোয়েস্ট করে পোস্টমর্টমের সময় এই দুটো জিনিস খুলে রাখতে। ইন্দ্রার সাথে সাথে ডক্টরকে দিয়ে ভিনার শরীর থেকে এই দুটো জিনিস আলাদা করে ফেলে, যার ফলে ভিনা একটু হলেও স্বস্তি পায়। তার দাদি তাকে বলে যে এই দুটো জিনিস সরিয়ে ফেলা হয়েছে, এবার যেন ভিনা শান্ত হয়। আস্তে আস্তে করে ভিনা লিন্ডার শরীর ছেড়ে দেয়। লিন্ডাও স্বাভাবিক হয়ে ওঠে। এদিকে পোস্টমর্টমের রিপোর্ট ভিনার আত্মার দেওয়া ওই রেকর্ডিং এর সাথে হুবহু মিলে গিয়েছিল। এজন্যই ওই দিন থেকেই স্ট্রিম অপারেশন চালু করা হয়। একে একে গ্রেফতার করা হয় অ্যাগির 8 জন সাথীকে। তারা 11 জন মিলে এই খুনটি করেছিল। তথ্য থেকে জানা যায় তারা 11 জন মিলে ভিনা এবং জ্যাকির খুন করেছিল। তবে তারা 8 জন ধরা পড়লেও বাকি 3 জন এখনো ধরা পড়েনি, তারা পালিয়ে গিয়েছে। যদিও সকলের সামনে যে ভিনার খুনের রহস্য উদ্ঘাটন হয়েছে এই ব্যাপারটা নিয়ে খুশি ছিল দানি। আর এই ঘটনার ফলে মোটর স্কোয়াডের প্রভাবও কিছুটা কমে গিয়েছিল। প্রশাসন আরো বেশি কঠোর হয়ে উঠেছিল। ভিনার আত্মার মাগফিরাতের জন্য তার বাড়িতে আরো বেশি দোয়া পাঠের আয়োজন করা হয়। এদিকে ভিনার বাবা তার এক্সটেনশন করা চুল এবং তার ব্রেসেস পানির ভেতরে ফেলে দেয়। কয়েকদিনের মধ্যে লিন্ডাও ওই শহর ছেড়ে অন্য শহরে চলে যায় তার মায়ের সাথে। সে নিজের ব্রেসলেটে এবার নিজের নামের পাশাপাশি ভিনার নামও অ্যাড করে নিয়েছিল। সে ভীষণভাবে মিস করত ভিনাকে। তার মনে হয় না সে কোনোদিনও ভিনাকে ভুলতে পারবে। গল্পের শুরুতে যেমনটি বলেছিলাম যে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্প, যেটা আজ থেকে 9 বছর আগে অর্থাৎ 2016 সালে ভিনা নামক একজন মেয়ের সাথে ঘটেছিল। ভিনা এবং তার বয়ফ্রেন্ড একিকে খুন করেছিল এক মোটর স্কোয়াডের 11 জন ছেলেরা। পার্থক্য শুধু এটুকুই যে ভিনার বয়ফ্রেন্ডকে মুভিতে দেনেমের বন্ধু হিসাবে দেখানো হয়েছে। এই মুভিটি রিলিজ পেয়েছিল আজ থেকে 1 বছর আগে। তখনও পর্যন্ত অর্থাৎ ওই ঘটনার 8 বছর কেটে যাওয়ার পর পর্যন্ত আসল খুনিকে ধরতে পারেনি পুলিশরা। পেগি এবং তার 2 বন্ধু তখনও পর্যন্ত পলাতক, যে কারণে কেসটাকে আবারও সচল করতে মুভির শেষে আমরা আবারও কৃত্রিমভাবে ভিনার আকুতি মিনতির কণ্ঠ শুনতে পাই। সে এখানে ওই 3 জনকেও শাস্তি দেওয়ার কথা বলছিল, যারা কিনা তাকে খুন করে এখনো পর্যন্ত শান্তির জীবন কাটাচ্ছে। আর এই মুভি রিলিজ হওয়ার পর সত্যি এক আলোড়নের সৃষ্টি হয়। ইন্দোনেশিয়ায় প্রোটেস্ট হওয়া শুরু হয়। পুলিশের উপর চাপ বাড়তে থাকে, যার ফলে পুলিশেরা ওই বছরই বাধ্য হয় পেগিকে গ্রেফতার করতে। মাত্র কয়েক মাস আগেই পেগিকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বাকি 2 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি, যদিও পেগি এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকারও করেনি। এই মর্মান্তিক ঘটনার 9 বছর পরে এসে আপনাদের কি ধারণা পেগির কি শাস্তি হওয়া উচিত? এছাড়া আপনারও কি মনে হয় লিন্ডার ভেতরে সত্যিই ভিনার আত্মা এসেছিল?
নাকি লিন্ডা প্রথম থেকেই সবকিছু জানতো, হয়তোবা সে কারোর সামনে আসতে চায়নি, আর এই কারণেই এইভাবে অভিনয় করে সকলের সামনে তুলে ধরেছে ভিনার খুনের রহস্য। আপনারা কি মনে করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকমই গা হিম করা ইন্দোনেশিয়ান হরর গল্প পছন্দ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে, কেননা আমরা এরকম নতুন নতুন হরর মুভির এক্সপ্লেনেশন সবসময় নিয়ে আসি। এছাড়া আমাদের নতুন যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।